পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রে। খবরটা আশা করি আপনারা সকলেই পেয়ে গিয়েছেন, কিন্তু এর একটা বিরাট অভিঘাত রয়েছে বিশ্ব জুড়ে। আপনারা জানেন কিনা আমি জানি না, রাইজিং লায়ন বলে একটা যুদ্ধ ঘোষণা করেছিল ইসরায়েল, এবং সেই যুদ্ধর মাধ্যমে তারা ইরানের ভেতরে ঢুকে 220 কিলোমিটার ভেতরে ঢুকে নাতানাজ ইউরেনিয়াম কেন্দ্র, সব থেকে বড় ইউরেনিয়াম কেন্দ্র, যে ইউরেনিয়াম হচ্ছে পরমাণু তৈরির সব থেকে প্রধান কাঁচামাল, সেই কেন্দ্রে তারা বিস্ফোরণ ঘটিয়েছে। এবং বুঝতেই পারছেন এখান থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি। এই মুহূর্তে 6টি ইউরেনিয়াম কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে, এবং কেন তারা এই হামলা চালিয়েছে সেই ব্যাখ্যা আপনাদের সামনে দেব। এবং এই ভয়াবহ আক্রমণের ফলে 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে ইরানে। শুধু তাই নয়, তাদের সেনাবাহিনীর কমান্ডার হোসেন সালামির মৃত্যু হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেম বাগেরির। এছাড়াও একাধিক পদস্থ কর্তার মৃত্যু হয়েছে, এবং তাদেরকে টার্গেট করেই মারা হয়েছিল। অর্থাৎ বিস্ফোরণ ঘটিয়ে মারার কোনো ইচ্ছা নয়, একেবারে টার্গেট করে মেরেছে কিন্তু ইসরায়েল। ইরানের মধ্যে ঢুকে পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ ঘটিয়েছে। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে ইরান দ্রুত গতিতে চেষ্টা চালাচ্ছে পরমাণু বোম তৈরি করার জন্য, এবং তাদেরকে ক্রমাগত থ্রেট দিয়ে যাচ্ছে আমেরিকা। তাই ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র চলে আসে, তাহলে এই পশ্চিম এশিয়ার ভারকেন্দ্রটা চেঞ্জ হয়ে যেতে পারে, মারাত্মক অস্থিরতা তৈরি হবে। আপনারা জানেন পাকিস্তানের হাতে পরমাণু বোম চলে আসাতে কিভাবে অস্থিরতা বেড়ে গিয়েছে। সেই রকম আরো একটি মুসলিম কান্ট্রি ইরানের হাতে যদি পরমাণু অস্ত্র চলে আসে, তাহলে সেটা সভ্যতার জন্য কতটা কঠিন হতে পারে সেটা আপনারা সকলেই কিন্তু সহজেই অনুমান করতে পারছেন। আর আজকে এই সম্পর্কে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি, আশা করি আপনারা শোনার ধৈর্য দেখাবেন। আমি প্রথমেই আপনাদের সামনে বলবো যে দেখুন, যে ইউরেনিয়াম হচ্ছে পরমাণু অস্ত্র তৈরির প্রধান উপাদান। সেই পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়ামকে 90% পরিশোধিত করতে হয়। ইরান দীর্ঘদিন চেষ্টা চালিয়ে তারা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, পরমাণু অস্ত্র তৈরির ঠিক আগের মুহূর্তে তারা এই মুহূর্তে পৌঁছে গিয়েছে। তারা 60% বিশুদ্ধিকরণ করে নিয়েছে ইউরেনিয়ামের, অর্থাৎ মাত্র আর 30% বিশুদ্ধ করতে পারলেই ইউরেনিয়ামকে তারা পরমাণু অস্ত্র ডিজাইনের দোরগোড়ায় একেবারেই চলে আসবে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছে যে ইরানের এই পরমাণু অস্ত্র তৈরি করতে খুব বড় জোর হলে সময় লাগবে 12 মাসের বেশি, 18 মাস লাগবে, অর্থাৎ প্রায় 1.5 বছরের কাছাকাছি লাগবে ইরানের পরমাণু শক্তিধর দেশ হিসাবে পরিণতি পাওয়ার জন্য। কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্রমশ হুমকি দিয়ে আসছেন তাকে বলা হয়েছে যে আপনারা প্রত্যাহার করুন, আপনাদের এই পরমাণু চুক্তি বাতিল করুন। 3টি তাদেরকে শর্ত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। প্রথম শর্ত হলো যে এই আপনাদের 60% বিশুদ্ধিকরণ হয়েছে, এটাকে এইখানেই থামাতে হবে, আর 1 চুলো ইউরেনিয়ামকে বিশুদ্ধিকরণের যে প্রক্রিয়াগুলো চলছে সেগুলোকে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, বলেছে ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় শর্ত তারা বলেছে যে আন্তর্জাতিক পরমাণু যে সংস্থা রয়েছে তাদের প্রতিনিধিদের ইরানের যে কোনো জায়গায় ভিজিট করার অধিকার দিতে হবে। তারা সেখানে গিয়ে দেখবে যে ইরান সত্যি সত্যি কতটা পরমাণু শক্তিধর দেশে পরিণত হলো, তারা চাইলে যে কোনো জায়গায় ঘুরে দেখতে পারবে। এই ছিল তাদের দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হলো পরমাণু অস্ত্র বহনকারী কোনো ব্যালিস্টিক মিসাইলের কোনো প্রজেক্ট ইরানের মাটিতে এই মুহূর্তে চালানো যাবে না। এই 3টি শর্ত ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, কিন্তু ইরান সেটা মানতে নারাজ। ইরান একবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও বসেছিলেন, কিন্তু সেই বৈঠক রোমের মাটিতে হলেও খুব একটা ফলপ্রদ হয়নি। এই রবিবার দিন আরো একটা দ্বিতীয় বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে ইসরায়েলের আক্রমণ সরাসরি আছড়ে পড়ল ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে।
তার মধ্যে সব থেকে বড় পরমাণু কেন্দ্র নাতানাজ ইউরেনিয়াম সেন্টার, সেখানে গিয়ে আঘাত হয়েছে। এবার যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ইরান সত্যি কি পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, দেখুন ইরানের পরমাণু অস্ত্র তৈরি করাটা শুধু সময়ের অপেক্ষা, তারা সব পেয়ে গেছে। তারা যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে, কিন্তু তারা করবে না। কেন করবে না? তারা খুব ভালোভাবে জানেন যে তারা যদি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেন তাহলে ডোনাল্ড ট্রাম্প তাদের ছেড়ে কথা বলবে না, তাদের উপর অ্যাটাক হবে এবং সেই হামলা ইরান সামাল দিতে পারবে না। শুধু তাই নয়, ইসরায়েলও পরমাণু হামলা করবে বলে আগে থেকেই, অনেক দিন আগে থেকে জানিয়ে দিয়েছে যে ইরান তাদের প্রধান শত্রু, তারা যদি পরমাণু অস্ত্র কোনোদিন টেস্ট করার সাহস দেখায় তার আগেই ইরানে ঢুকে গিয়ে পরমাণু হামলা চালাবে ইসরায়েল বলে অনেকদিন আগে ইসরায়েলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ইরান কিন্তু নিজেদের শুধুমাত্র পরমাণু অস্ত্রের তৈরির আগের মুহূর্তে তারা রেডি হতে চাইছে, কিন্তু শুধু সরঞ্জাম নিয়েও তারা অস্ত্রটা বানাবে না, তারা শুধু এটা থ্রেট দেওয়ার জন্যই ব্যবহার করছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যেন অনেক কিছু সুযোগ সুবিধা তারা পায়, এটাই তাদের এই মুহূর্তের লক্ষ্য। তবে হ্যাঁ, একেবারেই দোরগোড়ায় পৌঁছে, সিন্ধুকের দোরগোড়ায় পৌঁছে যে অনন্তকাল তারা অপেক্ষা করবে এমন তো নয়, যে কোনো দিন সিন্ধুকের দরজা তারা খুলে দিতেই পারে, আর সেটাই হবে একটা ভয়ঙ্কর পরিণতি। আপনাদের আমি জানাতে চাইবো, তাহলে এই অ্যাটাকটা হলো কেন, হঠাৎ করে ইসরায়েল অ্যাটাক করলো কেন? এর একটা কনসিকুয়েন্স আছে, আপনাদের বুঝতে হবে। কনসিকুয়েন্সটা হচ্ছে এটাই যে 1 এপ্রিল অর্থাৎ 1 মাস আগে ইসরায়েল হামলা চালিয়েছিল সিরিয়ার মাটিতে ইরানের কনসুলেট অর্থাৎ তাদের অভিবাসন দপ্তরের কেন্দ্র করে হামলা চালানো হয়েছিল। সেখানে সিরিয়ার মাটিতে 7 জন উচ্চ পদাধিকারী ইরানের তারা মৃত্যুমুখে পতিত হয়েছিল। এবং কেন মেরেছিল ইসরায়েল? ইসরায়েল এটাই বুঝেছিল যে লেবানন, সিরিয়া এবং ইরান তিনজন মিলে ইসরায়েলের ওপর মারাত্মক কিছু, ভয়ঙ্কর কিছু আক্রমণ শানানোর জন্য প্ল্যান করছে। এই কারণেই ইসরায়েল হামলা চালিয়েছিল, যেখানে সিরিয়ার মাটিতে 7 জন ইরানের পদাধিকারীর মৃত্যু হয়েছিল। আর এই ঘটনার পরই ইরান বলেছিল যে আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে আবারও আমাদের ইসরায়েল অ্যাটাক করবে, আমরা এর প্রত্যুত্তর দেবই। ঠিক সেই কারণে এর প্রত্যুত্তর দিয়েছিল ইসরায়েলকে ইরান। গত 1 তারিখে হামলা চালিয়েছিল ইসরায়েল ইরানের ওপর। 13 তারিখে ইরান প্রত্যুত্তরে হামলা চালিয়েছিল, যার নাম তারা দিয়েছিল অপারেশন প্রমিস। অর্থাৎ তারা প্রমিস করেছিল হামলা করবে ইসরায়েলের ওপর, তারা হামলা করেছিল। কি হামলা করেছিল না, 200টা ড্রোন, 200+ ড্রোন এবং মিসাইল দিয়ে তারা অ্যাটাক করেছিল ইসরায়েলের ওপর। যদিও ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম 99% সেগুলোকে আটকে দিয়েছিল, ওই 2-1টা ছুটকো ছাটকা এসে তাদেরকে আঘাত করেছিল, কিচ্ছু বড় তফাৎ হয়নি। কিন্তু এই প্রত্যাঘাত যে এসেছিল তার বদলা ইসরায়েল যে নেবেই সেটা তারা আগে থেকেই জবাব দিয়ে দিয়েছিল। আর ঠিক প্রায় 1 মাস পরে, 13 এপ্রিলের পর 13 জুন অর্থাৎ 2 মাস পরে ইসরায়েল তাদের পারমাণবিক কেন্দ্রগুলোকে বেছে বেছে এমনভাবে আঘাত করেছে, তাদের বিজ্ঞানীদেরও মৃত্যু হয়েছে, তাদের একেবারে অত্যন্ত উচ্চপদস্থ সেনাকর্তাদেরও কিন্তু মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ইরান পরিষ্কারভাবে মানে হুঁশিয়ারি দিয়ে রেখেছে তাদের অন্যতম ধর্মীয় প্রধান নেতা আয়াতোল্লাহ আলী খামেনাই। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা এটাকে যুদ্ধ হিসেবে ঘোষণা করছি এবং খুব তাড়াতাড়ি আমরা প্রত্যুত্তর দিচ্ছি। আর এর পরেই ইসরায়েল গোটা বিশ্ব জুড়ে তাদের যত দূতাবাস রয়েছে সেই প্রত্যেকটা দূতাবাসগুলোকে বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? তার কারণ ইসরায়েলই প্রথম দূতাবাসে গিয়ে হামলা করেছিল ইরানের, তারা জানে যে কোনো মুহূর্তে উল্টো অ্যাকশন হবে। তাই এই মুহূর্তে ইসরায়েল প্রত্যেকটা দেশে তাদের দূতাবাসগুলোকে বন্ধ করে দিয়েছে এবং তাদের নাগরিকদের বলেছে যে তোমরা ইহুদি, এটা বোঝানোর কোনো বাইরে থেকে চেষ্টা করো না। মানে ধরুন হয় না যে আমরা হিন্দু বোঝানোর জন্য তিলক পরি কিংবা গেরুয়া কাঁধে নিই বা পাগড়ি পরি বা তুলসীর মালা পরি, সেইগুলো এই ধরনের ইহুদিরা যারা পড়ে সেইগুলো প্রকাশ্যে পড়ে যেন অন্যান্য দেশে ঘুরে না বেড়ায়, তার জন্য বলা হয়েছে, অর্থাৎ কার্যত হাইড করতে বলা হয়েছে। তার কারণ ইরান বেছে বেছে তাদের ওপর হামলা চালাবে সেটা তারা জানে। তবে তারাও বলে দিয়েছে
যে এরপর আমাদের যদি প্রত্যাঘাত করতে হয় সেটা হবে বিভীষিকাময় প্রত্যাঘাত। এবং ডোনাল্ড ট্রাম্পও সমর্থন করে বলেছে যে এরপরে কোনো কিছু হলে আমরা ইসরায়েলের সমর্থনে রয়েছি, ইসরায়েলের পাশে রয়েছি। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরানকে, তোমরা যদি এবারও শুধরে না যাও তাহলে এর পরবর্তী যে আঘাতটা আমরা করব সেটা তোমরা সহ্য করতে পারবে না। তাই যা হয়েছে এটাকে মেনে নিয়ে তোমরা এর মধ্যেই কিন্তু এটাকে সীমাবদ্ধ করে এখান থেকে বেরিয়ে আসো বলে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ইরানকে। কিন্তু ইরান সেটা মানবে নাকি প্রত্যাঘাত করবে তার উপরেই নির্ভর করছে আগামী দিনে কি ভবিষ্যৎ হয়। এমনিতেই দেখেছেন শেয়ার বাজার দর হুড়হুড়িয়ে অনেকটাই পড়ে গিয়েছে, তার কারণ ইরানের কেন্দ্রভূমিতে ইসরায়েলের এই আক্রমণের পর আপনারা জানেন ইরান বিশ্ববাজারে একটা বিরাট তেলের সম্ভার রয়েছে, তাদের খনিজ তেল। সেই খনিজ তেলের দাম বাড়া কমা অনেকটাই নির্ভর করে ইরানের বাজারের ওপর। কাজেই এই ঘটনার পর কিন্তু অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী, আমাদেরও কিন্তু তেলের দাম বাড়তে পারে। তবে আমাদের একটা সময় আমরা ইরানের কাছ থেকেই মূলত তেল কিনতাম ইরানের কাছ থেকেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেহেতু ইরান বিরোধী হয়ে গিয়েছে, তাই ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিষেধাজ্ঞা চাপিয়েছিল যে ইরান থেকে তেল কেনা যাবে না। তাই আমরা আস্তে আস্তে ইরানের কাছ থেকে তেল না কিনে আমাদের নির্ভরশীলতা বেশিটা বাড়িয়ে দিয়েছি রাশিয়ার সঙ্গে। সেই কারণে কিছুটা হলেও কম অভিঘাত যে হবে আমাদের মার্কেটে সেটাও বলা বাহুল্য। তবে এবার আপনাদের প্রশ্ন হচ্ছে, এবং আর একটা জিনিস বলে রাখি, এই মুহূর্তে জাস্ট যখন খবরটা করছি তার কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু তিনি ফোন করেছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট, তিনি ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে পুরো ঘটনার ব্যাখ্যা করেছেন। তার কারণ ইসরায়েল এই মুহূর্তে চাইছে বিশ্বের তাবড় দেশকে নিজেদের কনফিডেন্সে নিতে। কেন তারা একটা ছোট দেশ হয়েও এতগুলো দেশের সঙ্গে একযোগে যুদ্ধ চালাচ্ছে আপনারা একবার কল্পনা করে দেখবেন। আমাদের ভারতবর্ষের একটা রাজ্যের সমান হবে এই ইসরায়েলের সাইজ। সেই ইসরায়েল এই মুহূর্তে লেবানন, সিরিয়া, গাজা, প্যালেস্তাইন, ইরান এতগুলো দেশের সঙ্গে একা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং কি মানে বীরত্ব দেখাচ্ছে, এটাও কিন্তু ইতিহাসের সাক্ষী রাখার মতো একটা ঘটনা। নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। এমনকি তাদের বিদেশমন্ত্রী, আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করে ওয়াকিবহল করেছেন। শুধু আমাদেরই নয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকার, ব্রিটেনের প্রেসিডেন্ট কিয়ার স্টামার, এই রকম প্রত্যেকটা দেশের প্রতিনিধিদের কাছে ফোন করে তারা, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সকলকে ফোন করে তারা জানিয়েছেন যে কেন এই স্টেপ নিতে তারা বাধ্য হলো। ভারতের প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন যে আপনারা দেখুন, এই কি বলেছেন ফোনে সেটা বাইরে কোনোদিনই আসবে না, কিন্তু বাইরে যেটা এসেছে ভেতরে সেটা বলেছেন কিনা সন্দেহ। বাইরে যেটা এসেছে রয়টার্স সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা পশ্চিম এশিয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনারা আপনাদের কাজকর্ম করবেন, এটাই আমরা আশা করি। কিন্তু সে যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে একটা অদ্ভুত রকমের সমীকরণ। দেখুন, ইরান মুসলিম কান্ট্রি হলেও ভারতের সঙ্গে ইরানের সেই রকম বৈরিতা নেই। আপনারাও দেখেছেন এই অপারেশন সিন্দুরের পর ইরান কিন্তু পাকিস্তানকে সমর্থন করেনি। দুটোই মুসলিম দেশ, যদিও এই দুই মুসলিম দেশের মধ্যে তফাৎ রয়েছে। পাকিস্তান হচ্ছে সুন্নিপন্থী মুসলিম দেশ আর ইরান হচ্ছে শিয়াপন্থী মুসলিম দেশ। এবং পাকিস্তান এবং ইরানের মধ্যে বালুচিস্তানের ওই জায়গাতে তারা একটা ছোট্ট বর্ডার শেয়ার করে। সেই বর্ডার নিয়েও তাদের বেশ ঝামেলা। তার কারণ পাকিস্তান ওই বর্ডারের মাধ্যমে ইরানকে জঙ্গি আক্রমণ করে বলে ইরানের দীর্ঘদিনের অভিযোগ। এবং এমনও কাণ্ড ঘটেছে যে ইরান বর্ডার ক্রস করে পাকিস্তানের মধ্যে ঢুকে পাকিস্তানকে মেরে গিয়েছিল। প্রত্যুত্তরে পাকিস্তানও তাই করেছে, ইরানের মধ্যে ঢুকে পাকিস্তানও ইরানকে মেরেছিল। অর্থাৎ পাকিস্তান এবং ইরান দুজন মুসলিম কান্ট্রি হলেও তাদের মধ্যে বিরাট ঝামেলা। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে এই দুজনেরই বাবা হচ্ছে চীন। পাকিস্তানের সঙ্গেও চীনের যেমন ভালো সখ্যতা, ইরানের সঙ্গেও আবার চীনের ভালো সখ্যতা। এদিকে আবার ভারতের সঙ্গে পাকিস্তানের এই রকম লড়াই, কিন্তু ভারতের সঙ্গে ইরানের বেশ মোটামুটি ভালো সম্পর্ক। তার কারণ ইরানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর চাবাহার বন্দর। সেই চাবাহার বন্দর ব্যবহার করে ভারত আফগানিস্তান এবং
রাশিয়া এই সমস্ত জায়গাগুলো যাওয়ার অ্যাক্সেস পায়। তার কারণ পাকিস্তান যেহেতু তাদের ফ্লাইং জোনে এয়ারে আমাদেরকে প্রবেশ করতে দেয় না, আমাদের একটাই উপায় হচ্ছে ওই মুম্বাই পোর্ট থেকে, ওই মুম্বাই ডক থেকে আমরা আমাদের জাহাজ চাবাহার বন্দর দিয়ে কিন্তু আমরা আফগানিস্তান কিংবা রাশিয়াতে আমরা পৌঁছাতে পারি। কাজে ইরানের সঙ্গে ভারতের সখ্যতা অত্যন্ত মধুর, অর্থাৎ একটা জটিল সমীকরণ। এই জটিল সমীকরণের মধ্যে ভারতের অবস্থান নেওয়াটা অত্যন্ত দুরূহ ব্যাপার। তবে হ্যাঁ, পরমাণু অস্ত্র কোনো দেশের হাতে চলে যাওয়া, বিশেষ করে কোনো মুসলিম দেশের হাতে পরমাণু অস্ত্র চলে যাওয়া, এটা নিশ্চিতভাবে অত্যন্ত উদ্বেগের বিষয়। তার কারণ পাকিস্তানই তার জলজ্যান্ত আমাদের কাছে উদাহরণ। তাই এই অবস্থায় আপনাদের কি মত? ইরানের এই পরমাণু অস্ত্র তারা প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, কিন্তু তারা শুধুমাত্র রাজনৈতিক চাপের জন্য এটা করতে পারছেন না। তা না হলে তাদের 6 মাস থেকে 1 বছর লাগবে এই পরমাণু অস্ত্র তারাও তৈরি করতে সক্ষম হয়ে যাবে। আপনারা কি মনে করেন ইরানের হাতে পরমাণু অস্ত্র আসা উচিত? আপনাদের মন্তব্যের প্রতীক্ষায় আজকে থাকলাম। আশা করি অনেকগুলো আন্তর্জাতিক বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। যারা পছন্দ করলেন তারা পাশে থাকার বার্তা দেবেন। এখনকার মতো এখানেই।